সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি বসে আছি আমার রুমের বিছানাতে, চোখটা খুব ভারী ভারী লাগছে। কখনোই এমন ভারী সাজ দিইনি আমি, তাই হয়তো এতটা অস্বস্তি লাগছে। আমি চোখ উপরে করে তাকাতেই আমার ভাবি রুমে এসে বলল, রাফিয়া চল, গাড়ি এসে গেছে। আমি আমার পার্সটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বের হওয়ার আগে আরও একবার দেখে নিলাম আমার রুমটাকে। হয়তো আর এইভাবে থাকবে না আমার এই রুমটা। হয়তো আমার ছোট বোন মনি এই রুমটা দখল করে নেবে। হয়তো আম্মু আর আব্বু আজকে এখানে এসে কাঁদবে। শেষ কান্নাটা হয়তো বড় ভাইয়া এখানেই কাঁদবে। কিন্তু আমি তা দেখতে পাবো না। আমি তো আর এখানে থাকবো না, কীভাবেই বা দেখবো? এইসব ভাবতে ভাবতে চোখের কোণে পানি এসে পড়লো। ভাবি আমার হাতটা ধরে বলল, কাঁদছিস? আমি বললাম, না, কাঁদবো কেন? আমি তো আসবোই আবার বারবার, তাই না বলো? ভাবি হেসে বলল, হ্যাঁ অবশ্যই, চল এবার। আমিও ভাবির পিছনে পিছনে চলে আসলাম। গাড়িতে উঠে বসলাম। কেমন জানি লাগছে, বুকটা বারবার ধড়ফড় করে উঠছে। আমি জানি ভয়ের কিছু নেই। যার সাথে বিয়ে হচ্ছে তাকেও আমি আগের থেকেই চিনি। আমাদের 2বার দেখা হয়েছে। একবার যখন আমি ক্লাস 5-এ পড়তাম, সে আসছিল আমাদের বাসায়, অনেকগুলো চকলেট দিয়ে গিয়েছিল। আমি শুনেছি আমার জন্মের 21 দিনের দিন ফয়েজ আঙ্কেল আমাকে একটা স্বর্ণের চেন গিফট করে বলেছিলেন যে রাফিয়া হবে আমার বাসার বউ। এরপর ওনারা চলে যান ঢাকার বাইরে। এরপর একদিন রাফসানকে নিয়ে এসে দিয়ে গিয়েছিলেন অনেকগুলো চকলেট। এরপর আর দীর্ঘদিন তাদের কোনো খবর ছিল না। আব্বু আর আম্মু তো আমার আর রাফসানের বিয়ের কথাটা ভুলে গিয়েছিলেন। সত্যি বলতে আমি তো জানতামই না এমন কোনো কথা। আমিও জানলাম যেদিন আমাদের আবার দেখা হলো, রাফসানের গ্র্যাজুয়েশন পার্টিতে যখন আমাদের দাওয়াত করা হলো। আমি সেখানে একটা পিঙ্ক কালারের গাউন পরেছিলাম। চুলগুলো খোলা রেখে শুধুই চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম। আমি হাঁটতে পারছিলাম না হিল পরে। বারবার আমার ড্রেসের সাথে বাজতেছিল হিলটা, আর আমি সামলাতে সামলাতে অস্থির হচ্ছিলাম। এমন সময় হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে পড়তে নিলাম মাটিতে। কিন্তু খুব বেশি সিনেম্যাটিকভাবেই সে আমাকে ধরে ফেললো, যেমন করে প্রতিটা হিন্দি মুভিতে নায়করা নায়িকাদের বাজায়। আমি 1 মিনিটের জন্য স্তম্ভিত হয়ে গেলাম, আর তার দিকে তাকাতেই যেন কেমন যেন বুকটা অনেক জোরে করে একটা মোচড় দিয়ে উঠলো। আমাকে সে ধরে রাখলো, তারও চোখ সরে না আমার থেকে। আমি একটু অস্বস্তি বোধ করলাম। তাকে বললাম, আমাকে ছেড়ে দিন, লোকে কি বলবে? সে আমার কথা পুরো হওয়ার আগেই আমাকে ছেড়ে দিল। ঠিকই বুঝলে, সে আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। এত লোকের সামনে মাটিতে পড়ার পর আমার রাগে চোখটা লাল হয়ে গেল। আমি দাঁড়িয়ে উঠে বললাম, ইডিয়েট, কোনো সেন্স আছে বলে মনেই হয় না। সে আমার দিকে তাকিয়ে উত্তর দিল, আমাকে মেয়েরা যাই বলে আমি তাদের জন্য তাই করি, বুঝলেই তো। একটু আর কি উইকনেস আছে মেয়েদের প্রতি। তুমি বললে ছেড়ে দিতে, ছেড়ে দিলাম। এটাও কি দোষ হয়ে গেল? আমি বললাম, আমি কি এইভাবে ছাড়তে বলেছি? ননসেন্স। সে হঠাৎ করে আমার হাত ধরে আমাকে কাছে টেনে নিল। আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, চুপ। একটা সুন্দরী মেয়ের মুখে এতটা বাজে কথা মানায় না। আর এমনিও তোমার পিছনের চেনটা খুলে গেছে। এখন যদি আমার কথা মতো না চলো, তাহলে সবার সামনেই তোমাকে আজ ইনসাল্ট হতে হবে। আমি তার কথা শুনে আটকে গেলাম। পিছনে হাত দিতেই দেখি সত্যি সত্যি পড়ে যাওয়ার কারণে চেনটা খুলে গেছে। আমি আশেপাশে তাকালাম, পরিচিত কেউ নেই। হয়তো সবাই আমাকে রেখেই বাড়িতে ঢুকে গেছে। আমি তখন না চাইতেও বললাম, আচ্ছা বলেন কি করব? সে আমাকে ঘুরিয়ে আমার পিছনে এসে একেবারে লেগে লেগে দাঁড়ালো। তারপর আমাকে সোজা হেঁটে যেতে বলল। আমিও তার কথা মতো তাই করলাম। তারপর একটা ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে সে আমার পিছনের চেনটা টেনে লাগিয়ে দিল। আমি তখন এতটাই লজ্জিত বোধ করছিলাম যে ফিরে আর তাকাতে পারলাম না। সে আমার পিছন থেকে চলে গেল, আর আমি লজ্জায় মাথা নিচু করে ওয়াশরুমে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর পার্টিতে ভিতরে ঢুকতেই বুঝতে পারলাম আসলে যার সাথে এতক্ষণ আমি ছিলাম সেই রাফসান, যার গ্র্যাজুয়েশন পার্টিতে আমরা আসছি। আম্মু আমাকে দেখেই বকা দিতে লাগলো। এতক্ষণ কই ছিলাম, কি করছি, এই সেই কথা বলে আমাকে আম্মু কিছুক্ষণ ঝাড়লো। তারপর অনেক মানুষের ভিড়ে কথা না শুনতে পারার কারণে সে নিজেই চুপ হয়ে গেল।
বাসায় পৌঁছাতেই জানতে পারলাম ফাইজ আঙ্কেল এর ছেলে রাফসানের সাথে আমার কথা পাকাপাকি করে আসছে, আম্মু আর আব্বু। আমার বলার কিছুই ছিল না, কী বা বলবো। সারা জীবন তাদের পছন্দেরই তো সব করতে হয়েছে আমার। এমনকি কোন ব্রাশ দিয়ে দাঁত মাজবো তাও তো আম্মু ঠিক করে দিত। আর এমনিও আমার বড় ভাইয়ের কথা মতোই যখন তার বিয়ে হয়নি, তাহলে আমার বিয়ের সময় আর কে আমাকে জিজ্ঞেস করতে আসবে। গাড়ি থেমে গেল, আমরা সেন্টারে পৌঁছে গেলাম। আমার লেহেঙ্গাটা ধরে ভাবি আমাকে নামিয়ে নিল। আমি মাথা নিচু করে হাঁটতে লাগলাম। আমাকে নিচে একটা রুমে বসানো হলো। আমাদের নিহাক পড়ানো হচ্ছে। মা আমার পাশেই বসে কাঁদছে। আমি কাঁদছি না, কারণ ছোট থেকেই নিজের স্বপ্নগুলোকে মরতে দেখতে দেখতে এখন আর কষ্ট লাগে না। স্বপ্ন, আমার স্বপ্ন ছিল নিলয়। নিলয় আমার ফুফাতো ভাই। আমি তাকে খুব পছন্দ করতাম, সেও আমাকে খুব পছন্দ করত। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার দেয়া একটা চিঠি আমার হাতে পড়ে যায়। এরপর আমি হয়ে যাই খাঁচায় বন্দি, আর নিলয়কে ফুপ্পা পাঠিয়ে দেয় ইটালি। এরপর আর তার সাথে না আছে আমার দেখা, না আছে কোনো কথা। সে অনেকবার বাসার ল্যান্ডলাইনে ফোন দিত, কিন্তু আমার তো সে ফোনটা ধরারও পারমিশন ছিল না। আজকে 3 বার কবুল বলার সাথে সাথেই আমার নিলয়কে নিয়ে দেখা স্বপ্নগুলো ভেঙে যাবে, সব শেষ হয়ে যাবে। কাজে আসলো, আমাকে কাবির নামাজ পড়ে শোনানো হলো। আমি 3 বার কবুল বললাম। আমার স্বপ্ন ভেঙে ফেললো। ভিতরে আমার অনেক তোলপাড় চলতে লাগলো, কিন্তু বাহিরে আমি চুপচাপ করেই রইলাম। আমি সই করে দিলাম খাতায়। মিনিট 5 পর আমার ছোট বোন মনি এসে বলল, বিয়ে পড়ানো কমপ্লিট। আপনি তোর বিয়ে হয়ে গেছে। আমার চোখ দিয়ে হঠাৎ তখন 2-3 ফোঁটা পানি বেরিয়ে আসলো। আমাকে নিয়ে যাওয়া হলো স্টেজের কাছে। লেহেঙ্গাটা বেশ ভারী হওয়ার কারণে আমি উঠতে পারছিলাম না। ঠিক সেই সময় রাফসান, যে এখন আমার স্বামী, আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। সে আমাকে আমার হাত ধরে স্টেজে তুলল। আমি তার দিকে একবার তাকালাম, সেও আমার দিকে তাকালো। তার চোখও যেন আমি আমার নিজের জন্য ঘৃণা দেখতে পেলাম, যেমনটা আমার চোখে তার জন্য ছিল। তারপর মাথাটা নিচু করে আমাকে বসানো হলো তার পাশে। আমাদের বিয়ে হয়ে গেল। অনুষ্ঠান শেষে আমাদের নেওয়া হলো বাসর ঘরে। বাসর ঘরের দেয়ালে লেখা ছিল জাস্ট ম্যারিড। বাসর ঘরে ঢুকতেই আমাকে রাফসান বলল, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি আমার স্টাডি রুমে শুয়ে পড়বো। তার দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস ফেলে আমি বললাম, যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু এখন সারা জীবন আমাদের একসাথেই থাকতে হবে। হেসে হোক বা কেঁদেই হোক না কেন, আপনার সাজ না হয় কাল এই রুমেই আমার সাথে একই বিছানায় ঘুমাতে হবে। তাই বলছিলাম যে এত বাড়াবাড়ি না করে এখানে শুয়ে পড়ুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। সে অনেকক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, হেই শোনো, তুমি আমার ক্ষতি করবে না মানে? আমি একজন পুরুষ, আর কোনো স্ত্রী একজন পুরুষের ক্ষতি করতে পারে না, কখনোই না। আর এমনিও আমি মার্শাল আর্টস জানি, তো আমার সাথে তুমি কিন্তু ভুলেও ঘেঁষতে এসো না। তার কথায় আমার এত বেশি হাসি পাচ্ছিল যে বলার বাহিরে, কিন্তু খুব কষ্টে নিজের ফিলিংসটা লুকিয়ে নিলাম। আর তার জন্য বিছানার অর্ধেকটা জায়গা ছেড়ে চলে গেলাম গোসলে। গোসল শেষে ফিরে এসে এখনও দেখি সে বিছানার এক পাশে দিয়ে বসে আছে। কোনো রকমে ঘুম নেই তার চোখে। আমাকে আসতে দেখে সে বলল, আচ্ছা বুঝলাম, তুমি আমার কোনো ক্ষতি তো করতেই পারবে না, কিন্তু যদি আমি কিছু করি? তার কথায় বিরক্ত ভাব নিয়ে তার দিকে তাকিয়ে বললাম, আপনি মার্শাল আর্ট জানলে আমিও বাংলা থাবড়া আর্টিস্ট জানি। আর আমার থাবড়ানোর স্টাইল এতই করেছি কেউ একবার খেলে দ্বিতীয়বার আর উঠে দাঁড়াতে চায় না, বুঝলেন? আর এমনিও আমি এক চিৎকার দিলে না পুরো বাড়ি মাথায় উঠিয়ে দিতে পারবো, মনে রাখবেন কিন্তু। তাই আমার সাথে উল্টো পাল্টা কিছু চিন্তাও করবেন না, বলে দিচ্ছি ঘুমান। আমার কথা শেষ হতেই ফিরে দেখি সে তো ঘুম, না জানি কখন ঘুমিয়ে পড়েছে। আমার কথাগুলো কি সে শুনেছে নাকি এইভাবেই ঘুমিয়ে পড়েছে? এই কথা ভাবতে ভাবতে আমি শুয়ে পড়লাম। ঘুম এসে গেল চোখে। ঘুম ভাঙলো রাফসানের চিৎকারে। আমি লাফ দিয়ে উঠে দেখি সে তার নাকে হাত দিয়ে রেখেছে। আমার দিকে তাকিয়ে সে বলল, মার্শাল আর্টস শিখলাম আমি, আর কাজ করতেছো তুমি? অসহ্য। আমি অবাক হয়ে বললাম, আমি কি আপনাকে ঘুষি মেরেছি? সে আমার দিকে তাকিয়ে বলল, না না,
ঘুষি মারনি, আদর করেছো। দেখো এখনই ব্লাড বের হয়ে আসছে। আমি বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে গেলাম। আসলে ছোটবেলার বদ অভ্যাস, যার সাথে ঘুমাই তাকে আমি ঘুষি লাথি মেরে হাত মারা করে দিই। অবশ্য প্রথমই হয় এমন, এক বিছানায় একবার সেট হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না। এখন বেচারা আমার বরটার জন্য খুব খারাপ লাগছে আমার। তার নাক দেখে থেকে সত্যি রক্ত বেরিয়ে আসছে। আমি সব সময় নিজের রুমে ফার্স্ট এড বক্স রাখতাম, কিন্তু এখানে তো এখনো ওসবের ব্যবস্থা নেই। তাই নিজের মেকআপের পার্ফ দিয়েই তার নাকের রক্ত চেপে ধরলাম। আপনি কি শেভ করেন? আমার এই প্রশ্ন শুনে সে আমার দিকে তাকিয়ে বলল। কি শেভ করবো? আমি বললাম, আরে বাবা, আপনি কি আপনার এই দাড়িগুলো শেভ করেন না? সে আমাকে বলল, আমার নাক দিয়ে রক্ত পড়তেছে আর তোমার শেভিং এর চিন্তা করতেছে মাথায়? কেমন মেয়ে তুমি? আমি তাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিলাম আর বললাম, এইভাবেই সোজা হয়ে শুয়ে থাকবেন, হেলবেন না, নড়াচড়া করলে খবর আছে কিন্তু। এই বলে আমি টয়লেটের দিকে এগিয়ে গেলাম। তার আফটার শেভ লোশনটা নিয়ে আসলাম। তারপর তার কেটে যাওয়া নাকের উপর আমার মেকআপের পাফ দিয়ে আফটার শেভটা লাগিয়ে দিলাম। এরই মাঝে কখন যে আমি তার এতটা কাছে এসে পড়েছি তা আমি খেয়ালই করলাম না। কিছুক্ষণ পর রাফসান আমাকে একটু ঠেলে দিয়ে বলল, রাফিয়া একটু দূরে সরবে, আমার নাম তোমাকে খুব ভয় করছে। আমি তার কথায় এক লাফ দিয়ে সেখান থেকে উঠে পড়লাম। আমি একটু দূরে সরতেই সে আমাকে বলল, ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার অনেক ঝামেলা হবে। আর পারলে 7টার আগেই রেডি হয়ে যেও, না হলে অনেক কথা শুনতে হতে পারে। এই বলে সে শুয়ে পড়লো। আমিও তার কথা মতো সকাল 7টার অ্যালার্ম দিয়ে ঘুমালাম। কিন্তু সকাল হওয়ার আগেই ঘুম ভেঙে গেল আমার। উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। ঠিক 7টা বাজতেই আমাদের রুমের গেটটায় কেউ নক করলো। আমি তাড়াহুড়া করেই দরজা খুললাম। খুলে দেখি আমার বড় ফুপু শাশুড়ি দাঁড়িয়ে আছে বাইরে। আমাকে রেডি দেখি তার চোখ মুখ কেমন যেন অন্ধকার দেখতে লাগলাম। মনে হলো যেন তার কথা বলার প্রথম সুযোগটাই কেউ তার থেকে ছিনিয়ে নিয়েছে। আমি তার দিকে তাকিয়ে এমনভাবে একটা নম্র হাসি দিলাম যেন এই নিস্তব্ধ যুদ্ধটা আমি জয় করে নিয়েছি। আমাকে সে বলল, বাইরে এসে পড়ো জলদি, আজ অনেক জরুরি কাজ আছে। আমি তার কথা মতো তার পিছনে পিছনে ছুটে চললাম। সে আমাকে প্রথম এই বাড়ির সব বড়দের সাথে দেখা করালো। সবাই সালাম দিতে দিতেই আমি কাহিল হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমাদের নাস্তায় ডাকা হলো, কিন্তু রাফসান তখনও ঘুম। আর স্বামীকে ছাড়া বিয়ের প্রথম দিন কি আর নতুন বউ একা খেতে পারবে? এইসব কথা বলে তারা আমাকে সাইডে বসে রাখলো। আর রাফসানের তো কোনো খবরই নেই। আগে বড়দের সালাম করতে হয়, তারপর মা বাবার খবর নিতে হয়, এরপর বউয়ের খবর নিতে হয়, তারপর খেতে বসতে হয়। এই ম্যানার্সগুলোকে ভুলে গেলে চলবে? আমি খিদে নিয়ে বসে রইলাম। সে আসলো বেলা 11টায়। আমি তৎক্ষণে খিদায় আধমরা হয়ে গেছি। সে এসে কারো কোনো খবর না নিয়ে খেতে বসে গেল। তখন আমার খালা শাশুড়ি পিছন থেকে তার কান ধরে বলল। সে তার চোখগুলো বড় বড় করে উপরের দিকে তাকালো। এরই মধ্যে আমার শাশুড়ি আমাকে ডেকে খেতে বসালো। এতক্ষণ আমার খিদাও মরে গেছে। আমি অল্প চা খেয়ে উঠে পড়লাম। কিছুই বললাম না। রাফসান তার নাস্তা শেষ করে মোবাইল হাতে চলে গেল রুমে। এর কিছুক্ষণ পর আমার বাসা থেকে ভাইয়া আর ভাবিরা আসলো। তাদের দেখে আমার কি যে শান্তি লাগছিল বলে বুঝতে পারবো না। তারাও বিকাল হতে হতে চলে গেল। আমি আবারও একা হয়ে গেলাম। খুব কষ্ট লাগছিল। আমি আমাদের রুমে এসে দেখি রাফসান বসে বসে মোবাইলে গেম খেলছে। তাকে দেখে রাগে আমার চোখটা আরো লাল হয়ে গেল। আমি আমার জানলার পাশে রাখা সোফায় শুতে চলে গেলাম। সেখানে গিয়ে আমার নিচের রুম আর বাসার কথা মনে পড়তে থাকলো। আমার খাওয়া দাওয়ার তো আর এমন বাধা ছিল না। আমাকে আম্মু কখনোই না খেয়ে ঘুমাতে দেয়নি। আর আজকে এই রাফসানের জন্য সকাল থেকে প্রায় না খাওয়া অবস্থাতেই আছি আমি সব ভাবতে ভাবতে কেঁদে ফেললাম। আমার কান্নার শব্দে রাফসান উঠে আসলো আমার কাছে। কি হয়েছে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? আমি তার কথার উত্তর না দিয়ে কান্না মুছে চুপ করে রইলাম। তারপর আবারও সে আমার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আমি এবার রাগে টকবক করে উঠলাম। সে আমার উঠা দেখি ভয় পেয়ে গেল, একটু পিছনে সরে আসলো। আমি বললাম, কোনো সমস্যা নেই। সারা রাত স্বামীর নাক কাটার ভয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকাল 7টা থেকে
খাওয়ার রুমে পাপিটের মতো বসে রইলাম। জামাই না আসলে খাওয়া হওয়া দিবে না কেন? বউ কি মানুষ না? খিদে কি বইয়ের লাগে না? জামাই উঠবে 10টায়, খাবে 11টায়, এর মাঝে বইয়ের খিদে বেহাল অবস্থা, তার মধ্যে খিদে তো মরেই গেছে। এরপর দুপুরবেলা জামাইয়ের মন চায়নি, তাই সে খায়নি। বউয়ের বাসা থেকে আসা মেহমানদের খাওয়া দাওয়া হলো, কিন্তু বউ যে খায়নি এর খবর নেওয়ার মতো টাইম কারও নেই। ভালো ভালো, জামাই ছেঁড়া বউরা নাকি খায় না, এটা কেমন রুলস? এত বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত এমন রুলস কোথাও দেখিনি। অতিরিক্ত বাড়াবাড়ি, অসহ্য লাগছে আমার। খিদার জ্বালায় আমি ননস্টপ এতক্ষণ বকবক করে গেলাম। আর রাফসান চুপ করে আমার সব কথা শুনলো। তারপর সে তার রুম থেকে চুপ করে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমি যা বলেছি তাকে ঠিক বলেছি নাকি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এইটা ভাবতে ভাবতে সোফায় হেলান দিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার রুমের দরজায় খেজানো লোক করে দিল। আমি এই শব্দ উঠে বসলাম। দেখি রাফসান আসছে হাতে কিছু প্যাকেট নিয়ে। সে আমার দিকে সেই প্যাকেটগুলো বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, কিছু কিনে নিয়ে আসছি, খেয়ে নাও। রাত 11টার আগে এই বাসায় খাওয়া পাবে না। আমি তার কথায় প্যাকেটগুলো খুললাম। দেখি ভিতরে বার্গার, চকলেট কেক আর একটা ড্রিঙ্কস আছে। আমি তো খুশিতে নাজেহাল। আমি পেট ভরে খাওয়া দাওয়া করলাম। এর কিছুক্ষণ পর আমার ননদেরা এসে আমাকে বাইরে নিয়ে গেল। এইভাবে রাত 12:30 বেজে গেল। কারোর ডাকার আগেই রাফসান খাওয়ার টেবিলে এসে বসলো। সবাই মিলে রাতের খাওয়া খেলো, সাথে আমিও। রাতে ঘুমানোর আগে রাফসান বলল, কাল সকালে যখন তুমি উঠবে আমাকেও ডেকে নিও। আমাকে কেউ ডাক না দিলে আমি উঠতে পারি না, একটা বদ অভ্যাস। আর আজকের জন্য সরি। জানি না কেন তার এইটুকু কথাতেই আমার বিশ্বাস হয়ে গেল যে আসলেই সে আমার জন্য পারফেক্ট ম্যাচ। আর এতটা ঘৃণার মাঝেও তার এইটুকু খেয়াল রাখা আমার মনটাকে প্রথমবারের মতো জয় করে নিল। পরের দিন থেকে রাফসানের ব্যবহার আমার সাথে একটু নরম নরম ছিল, যা আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম। সে আমার জন্য সকালে উঠে আসলো নাস্তা করতে। দুপুরে মন না চাইতেও সে আমাদের সাথে বসে লাঞ্চ করলো। এরপর আমাকে নিয়ে বাসার মেয়েরা পার্লারে চলে গেল। আমাদের বৌভাতের অনুষ্ঠান হলো। যখন আমি পার্লার থেকে সেন্টারে এন্ট্রি করলাম, আমার দিকে রাফসান এমনভাবে তাকিয়েছিল যে আমি লজ্জাই করছিলাম। এক রাত কি এমন পাল্টে গেল যে তার চোখে আমার জন্য যে ঘৃণা এখন আর নেই, যা সেদিন রাতে আমার চোখেও ছিল। আমি আবার আমার বাসায় আসছি। সে আমার দিকে তাকিয়ে বলল, দেখো, আমি কিন্তু আজ সোফায় ঘুমাবো। ঘুষি খাওয়ার ইচ্ছে আমার নেই। আমি তাকে বললাম, আমার এই বিছানায় অভ্যাস আছে, চিন্তার কোনো কারণ নেই। তবু সে নিজের থেকে কতগুলো কুশন নিয়ে আমাদের দুজনের মাঝখানে একটা বর্ডার বানালো। যেমন লাগছে আমি পাকিস্তান আর্মি আর সে আমার সামনে এক অবলা বাঙালি নারী। আমি তাকে অ্যাভয়েড করে ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পর সে বলল, আচ্ছা, তুমি বিয়েতে রাজি হয়েছিলে কেন? আমি তার বিপরীত দিকে মুখ ফিরিয়ে বললাম, তুমি যে কারণে হয়েছিলে সে কারণে আমিও রাজি হয়েছিলাম। সে অনেকক্ষণ চুপ করে থেকে আবার প্রশ্ন করলো, আচ্ছা বলো না, রাজি কেন হয়েছিলে? আমি এবার চটে গিয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমি রাজি হইনি। আর সবচেয়ে বড় কথা হলো আমাকে তো জিজ্ঞেস করাই হয়নি। রাজি হওয়া না হওয়া তো পরের কথা, এখন খুশি? সে মাথা নিচু করে বলল, সত্যি কি তোমাকে জিজ্ঞেস করা হয়নি বিয়ের কথা? আমি বললাম, না, আমাদের বাসায় মেয়েদেরকে জিজ্ঞেস করা হয় না। আর এমনিতেও আমি তো আর একমাত্র মেয়ে না যার বিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। সব মেয়েদের সাথেই এমন হয়, নতুন কিছু না। বাদ দাও, এখন ঘুমাও। সে কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি তার হাসি দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এমন করে হাসছো কেন? সে বলল, তুমি আমাকে তুমি করে বলছো? আমার তার কথাটা শুনে একটু লজ্জা লাগলো। আমি শুয়ে পড়লাম। পরের দিন সকালে জানতে পারলাম আমার ছোট বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে রাফসানের ভাইয়ের। কথাটা আমার একটুও ভালো লাগলো না। আমার সাথে বড় ভাইয়ের সাথে যা হয়েছে তা আবার আমাদের বোনের সাথেও হবে। আমি রেগে গেলাম, রেগে চলে গেলাম রুমে। আমাকে দেখে পিছন পিছন রাফসান দৌড়ে আসলো। এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কি বিয়েতে রাজি না? আমি বললাম, মেয়েদের এইসব ব্যাপারে কথা বলার অধিকার নেই। থাকলে হয়তো আমাদের বিয়েটা হতো না। আর এই নতুন করে আরও একটা মেয়ের স্বপ্নকে আমি ভাঙতে দিতাম না। আমার কথা শুনে রাফসান আমার দিকে এগিয়ে আসলো। তোমার কি স্বপ্ন ছিল রাফি? আমি বললাম, তা তোমার জানার প্রয়োজন নেই। এমনিতেও
আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কও নেই, যার দোহাই দিয়ে সব কথা তোমার সাথে শেয়ার করব। এই বলে আমি বিছানা থেকে উঠতেই নিলাম, সে আমার হাত ধরে ফেললো, ধরে বলল, স্বামী স্ত্রী নাই বা হোক, কিন্তু আমরা বন্ধু তো হতেই পারি। বিশ্বাস করো, তোমার বন্ধুত্বই আমার জন্য যথেষ্ট। আমি তার কথাটাই অবাক হলাম। তার বাড়িয়ে দেওয়া হাত ধরে তার বন্ধু হয়ে গেলাম। আমাদের মাঝে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হতে লাগলো। একই বাসায় থাকতাম, একসাথে সাথে খেতে বসতাম, মাঝে মধ্যে ঘুরতে বের হতাম। আর আমাদের যেই একসাথে দেখতো বলতো আমাদের জুটি নাকি খুবই সুন্দর। আমি মনে মনে খুবই খুশি হতাম, কিন্তু উপরে উপরে তাকে দেখাতাম যে আমি এইসব কথাই কিছুই আসে যায় না। কিন্তু তার চেহারা দেখে বুঝতে পারতাম সে আমাকে কতটুকু ভালোবাসে। একদিন রাতে আমরা যখন ঘুমাতে গেলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার সাথে কি জন্য বিয়েতে রাজি হয়েছিলে? তোমাকে তো নিশ্চয়ই জিজ্ঞেস করা হয়েছিল, তাই না? সে মুচকি হেসে বলল, আমি এমন কিছু বলবো যা তোমার বিশ্বাস হবে না, তাই এই রাতের বেলা এইসব কথা না বলে চলো ঘুমিয়ে পড়ি। সময় হলে ঠিকই সব জানতে পারবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে হেসে দিয়ে শুয়ে পড়ল। কি যেন এক জাদু কাজ করছিল দুজনের মধ্যে। আমরা দুজন আস্তে আস্তে বন্ধু হতে লাগলাম। একদিন অফিস থেকে ফিরে এসে সে আমাকে বলল, শোনো রাফি, তোমার জন্য একটা গিফট আছে। আমি খুশিতেই দৌড়ে তার সামনে গেলাম। সে তার হাত সামনে এনে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রাফি। এই বলে সে একটা মোবাইল ফোন বের করে আমার হাতে দিল। আমার তখন চোখ বেয়ে পানি পড়ে গেল। সে এই কান্না দেখে আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল, আমি তো ভেবেছিলাম তুমি খুশিতে একটা হাসি দিবে, আর এখানে তো তুমি কেঁদেই ফেললে। আমি বললাম, কেউ কখনোই আমাকে এত বড় গিফট দেয়নি, তাই আর কি। সে আমাকে সামনে বসিয়ে বলল, শোনো রাফি, তোমার বাসার তোমার সাথে যাই হয়েছে, যেমনই হয়েছে, সবই আমি জানি। আমাকে জানানো হয়েছে আর বলাও হয়েছে যে এমনই তো হয় সব মেয়েদের সাথে। কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে সুখে রাখতে চাই। তার এই কথায় আমার তার প্রতি বিশ্বাসটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হচ্ছিল। আমি তাকে বললাম, তাহলে আমি আজকে তোমাকে কি গিফট দেব? সে মাথা নিচু করে বলল, বেশি কিছু না, ভালোবাসা দিলেই হবে। আমি এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু তার এই দুষ্টুমি, ইতরামি, ভালোবাসা থেকে নিজেকে বাঁচাতে পারলাম না। সেই রাতে আমরা দুজন সত্যিকারের ভালোবাসার বন্ধনে নিজেকে বেঁধে ফেললাম। আমরা দুজন আসলে কিভাবে এতটা কাছে এসে পড়লাম বুঝতেই পারলাম না। পরের দিন সকালে আমার আম্মুর ফোন আসলো। ফোন রিসিভ করে জানতে পারলাম আমার ছোট বোন, যার সাথে রাফসানের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, সে অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে ফেলেছে। আমি এই কথা শুনে ফ্রিজ হয়ে গেলাম। মায়ের কান্নার শব্দে বাকি কথাগুলো বুঝতেই পারছিলাম না, শুধু এইটুকুই বুঝতে পারছিলাম, শেষ, সব শেষ। হঠাৎ করে মনের খবর পেয়ে বেরিয়ে গেলাম আমি, হতভম্ব। আমি কাউকে না জানিয়ে চলে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে দেখি পুলিশ নিয়ে বাবার সাথে হসপিটালের এক কর্মকর্তার ঝামেলা বেঁধেছে। আমি দৌড়ে গিয়ে সেখানে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, সমস্যা কি? ওই লোকটা আমাকে বলল, আগে পুলিশ কেস হবে, তারপরেই মনির চিকিৎসা শুরু করতে পারবো আমরা। আর বেশি দেরি করলে হয়তো মনিকে হারাতেও হতে পারে। আমি তাদের বললাম, আপনারা কাজ শুরু করেন, আর পুলিশদের কাগজ আমি পূরণ করে দিচ্ছি। এই বলে আমি পুলিশের ফর্ম পূরণ করতে বসলাম। সাসপেক্টের নাম লেখার ঘরে এসে আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। এরপর মায়ের কাছে যেয়ে প্রশ্ন করলাম, মা, কারোর উপর সন্দেহ আছে যার জন্য মনি এই কাজ করবে? কিছু বলতে পারো? আমার প্রশ্ন শুনে মা আমার দিকে হাঁ করে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর বাবা বলে উঠল, রাতুলের নাম লিখো, ওই হারামিটার কারণেই আজ আমার মেয়ের এই অবস্থা। আমি বাবার কথায় চমকে গেলাম। রাতুল? রাফসানের ছোট ভাইয়ের নামই রাতুল, যার সাথে আমার বিয়ের পর মনির বিয়ে ঠিক হয়। কিন্তু রাতুল এমন কি করেছে যে বাবা এমন করে বলছে? আমি বাবাকে বললাম, বাবা বুঝে শুনে কথা বলো, রাতুল কি করেছে এমন যে তুমি ওকে দোষ দিচ্ছ? কি প্রমাণ আছে তোমার কাছে? এই কথা শুনে মা জোরে জোরে কাঁদতে শুরু করলো। বলল, আমি সাক্ষী, শেষ রাতে রাতুলের সাথেই নিচের বারান্দায় দেখা করতে গিয়েছিল মনি। সেখানে তাদের কি নিয়ে ঝগড়া বাঁধে আমি জানি না, কিন্তু মনিকে ঘরে না পেয়ে যখন আমি তাকে খুঁজতে বের হই, তখন দেখি সে আর রাতুল বারান্দায় দাঁড়িয়ে আছে। মনি হাত জোর করে মিনতি করছিল রাতুলের কাছে,
কে নিয়ে মিনতি করছিল জানি না, শুধু শুনতে পারলাম রাতুল বলল, তোমার মতো মেয়েদের মরে যাওয়াই ভালো। এই বলে সে বেরিয়ে গেল। আমি আর মনির সামনে যাইনি। তখন ভাবলাম সকাল হলে কথা বলবো, কিন্তু কথা বলার আগেই তো এই বলে মা আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আমার মনের ঘরে কেমন যেন একটা ভয় কাজ করতে লাগলো। বাবা আমার হাত থেকে কাউসার নিয়ে বেরিয়ে গেল। এদিকে মনিকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার হয়েছে। জানি না ভিতরে কি চলছে। অস্ত্রোপচার তো হওয়ার কথা না, তাহলে কি হচ্ছে ভিতরে? খুব ভয় করতে লাগলো মনি। হঠাৎ এক নার্স এসে বলল, পেশেন্ট ইজ না আউট অফ ডেঞ্জার, বাট তার বেবি নষ্ট হয়ে গেছে। আমি আর আমার মা যেন আকাশ থেকে বললাম, বেবি? কার বেবি? কিসের কি? নার্স বলল, এই 4 মাস চলছে ওনার, আমরা বেবিকে সেভ করতে পারিনি, সরি। আমি নিজেকে প্রশ্ন করছি যে এটা কিভাবে সম্ভব? মনির তো বিয়েই হয়নি, তাহলে বাচ্চা? এমন সময় এই কথা সহ্য করতে না পেরে আমার মা হার্ট স্ট্রোক করে বসলেন। মাকে নিয়ে ইমার্জেন্সিতে অ্যাডমিট করা হলো। বাবা একেবারেই চুপ করে রইলেন। দুপুর ঘনিয়ে এলো। বুকের ভয়টা এখন দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে গেল। এরই মধ্যেই রাফসানের ফোন আসলো প্রায় 100 বার, কিন্তু ধরার মতো সাধ্য ছিল না আমার। আমি চুপ করে হসপিটালের এক কোণায় বসে রইলাম। মনিকে আইসিইউতে রাখা হয়েছে। 12 ঘন্টা পর তাকে কেবিনে দেওয়া হবে। মাও আন্ডার অবজারভেশনে আছে। ডাক্তার বলেছেন মায়ের মাইনর অ্যাটাক হয়েছে। চিন্তার এখন কোনো কারণ নেই। দুপুর গড়িয়েই রাফসান আসলো হসপিটালে। তাকে দেখে জানি না কেন আমার হাত পা কাঁপতে শুরু করলো ভয়ে। আমি তাকে দেখে সেখান থেকে যেতে নিলাম, কিন্তু সে আমাকে আটকে দিল। সে আমার হাত ধরে আমাকে বলল, জানো, রাতুলকে হাজতে নেওয়া হয়েছে। আজ মনির জ্ঞান আসার আগ পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে। আমি রাফসানের দিকে অবাক হয়ে তাকালাম। সে আমাকে আবারও সে ঘৃণাক্ত চোখে দেখছে। সে আমাকে বলল, যদি আমার ভাই দোষ করে থাকে তাহলে সবচেয়ে কড়া শাস্তির জন্য অ্যাপিল করব আমি, কিন্তু যদি নির্দোষ থেকেও আজকে হাজতে গিয়ে থাকে তাহলে মনে রেখো সবচেয়ে বড় শাস্তি আমি তোমাকে দেব। আমি চোখ নামিয়ে পড়লাম। আমি আমার বোনকে আর মাকে হারতে যাচ্ছি, হয়তো তোমার ভাইয়ের জন্য। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? রাফসান মুখ ভিঞ্চিয়ে বলল, হয়তো ওই দুইজনকে তোমার হারাতে হবে না, পেয়ে যাবে আবার, কিন্তু মনে রেখো আমার সাথে তোমার সম্পর্ককে তুমি হারিয়ে ফেলবে। তোমার সাথে আমার ফ্যামিলির সাথে আমার বা আমার ফ্যামিলির কোনো সম্পর্ক আর থাকবে না আজকের পর, কারণ আমি জানি আমার ভাই কোনো অন্যায় করেনি, এইটাই আমার বিশ্বাস। আর হ্যাঁ শোনো, কেস যেহেতু করা শিখে গিয়েছো তাহলে ডিভোর্সের কাগজটাও পাঠিয়ে দিও, না হলে আমি তো আছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না এই সেই রাফসান যে কাল রাতেও আমাকে ভালোবাসার কসম দিচ্ছিল, আমাদের সম্পর্ককে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ বলছিল। সবই মিথ্যে। তার ভাই আমার বোনের সাথে প্রতারণা করেছিল, আর আজকে সে প্রমাণ করে দিল সেও প্রতারক। আমি রাফসানকে প্রশ্ন করলাম, তাহলে কি আমার বোনের দোষ? সে দোষ করেছে? কি করেছে সে? তোমার ভাই হয়তো মন দিয়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, আর তোমার ভাই তাকে ব্যবহার করে ফেলে দিয়েছে। আমার ভাই এমন কিছুই করেনি বলে চিৎকার করে উঠল রাফসান। সে আমাকে বলল, চ্যালেঞ্জ করছি যে আমার ভাই এমন কিছুই করেনি। তোমার বোন কার বাচ্চা পেটে নিয়েছিল জিজ্ঞেস করো তাকে, যাও। এই বলে সে চলে গেল সেখান থেকে। আমি রাফসানের ব্যবহার দেখে অবাক হয়ে বসে রইলাম। এই কি সেই রাফসান? সে আমার বোনকে এইভাবে বলতে পারলো? এমন সময় বাবা এসে বলল, রাফি, মনের মোবাইলে দেখো একটা মেসেজ আসছিল আজ ভোর 7টায়। এই একটা মেসেজে আছে ইনবক্সে, আউটবক্স তো পুরাই খালি, কল লিস্ট ডায়াল লিস্ট সব ফাঁকা। মনে এইগুলো ঘুমের বড়ি খাওয়ার আগেই মনে হয় ডিলিট করে দিয়েছে, আর এই মেসেজটা আসছে হয়তো বড়ি খাওয়ার পর। দেখো তো। আমি মোবাইলটা হাতে নিলাম। মেসেজ ওপেন করে দেখি লেখা, আজকের ব্যাপারটার জন্য সরি মনি, আমি হঠাৎ বাচ্চার কথা শুনে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। পরে বাসায় এসে মাথা ঠান্ডা করে ভাবলাম, তখন বুঝতে পারলাম আসলে তো তোমার ওইখানে দোষ নেই। আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কারণ আই লাভ ইউ। আমি মেসেজ পড়ে নাম্বারটা চেক করলাম। দেখি হ্যাঁ, এটা রাতুলের নাম্বার। এর মানে রাতুলের জন্যই আমার বোনের আজ এই অবস্থা। আমি আমার ফোন দিয়ে রাফসানকে মেসেজ করলাম, লিখলাম,
তুমি আমাকে কি শাস্তি দেবে? আজ তোমাকে আমি দিলাম শাস্তি, 2 দিনের মধ্যে তালাকের কাগজ তোমাকে পৌঁছে দিব, কিন্তু তোমার ভাইকে আমি হাজত থেকে বের হতেই দিব না। ভালো থেকো। আমার আর রাফসানের মাঝে এক দেওয়াল দাঁড়িয়ে গেল, সব উল্টে পাল্টে গেল। মনে হচ্ছিল যেন আমরা সব শেষ। আসলে একটা বৈবাহিক মেয়ের জীবনে তার স্বামীর থেকে মূল্যবান আর কিছুই থাকে না, কিন্তু আমি হারতে বসেছি আমার স্বামীকে। আমার সংসার আজ আমার বোনের জন্য আমি ত্যাগ করতেও রাজি আছি, কারণ সে তো আমারই রক্ত। 12 ঘন্টা পর মনিকে কেবিনে দেওয়া হলো, কিন্তু তার জ্ঞান তখনও ফিরেনি। সে তখনও বেহুশ ছিল। আমি মনের কাছে আর ভাবি আমার মায়ের কাছে সারা রাত কাটালো। সকালে আমি আর ভাবি বাসায় চলে গেলাম। বাবা আর ভাইয়া আসলো বাকি সময় হসপিটালে কাটাবে বলে। বাসায় গিয়ে আমি আমার রুমে ঢুকলাম। মনে সেদিন রাতে এই রুমে ঘুমিয়েছিল। আমি বিছানায় শুয়ে চুপচাপ কাঁদতে লাগলাম। এত কষ্ট আমার এর আগে কখনোই হয়নি। নিচের রক্তের এক অংশকে হসপিটালের বেডে মরতে ছেড়ে আসছি, এই কথা ভাবতে ভাবতেই আমি শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো আমার সন্ধ্যার আজানের শব্দে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম বিশ্বাসই হচ্ছিল না। পাশে রাখা ফোনটা হাতে নিলাম। লক খুলতেই রাফসান আর আমার বিয়ের একটা ছবি চোখের সামনে ভেসে উঠল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। আমি সাথে সাথে ফোনটা আবার লক করে হসপিটালের জন্য বেরিয়ে গেলাম। সেখানে দেখি রাফসানের বাবা আর মা। আমি তাদের দেখে সালাম করলাম। বাবা তো আমাকে দেখেই মাথা নিচু করে বেরিয়ে গেলেন, আর আম্মা আমার সালামের উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, রাফসানের এখানে কি দেশ ছিল আমি জানি না, মানলাম রাতুল আর মনিরের মধ্যে গ্যাঞ্জাম চলুক, মনি সুস্থ হলে বিয়ের কথা ছাড়াইতাম, সব ঠিক হয়ে যেত। কিন্তু প্রথমে রাতুলকে হাজতে দিয়ে তোমার বাবা ভুল করলো, এখন রাফসানকে তালাকের কথা বইলা ভুল করলো তুমি। আমি আমার কথায় তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনার মেয়ের এই অবস্থা হলে আপনি একই কথা বলতেন? আমার শাশুড়ি হেসে বলল, আমার ছেলে এর চেয়ে খারাপ অবস্থা হয়ে আছে, তোমার বোনের জন্য কোনো দোষ ছাড়াই বেচারা জেলে, তবু আরেক ছেলের খুশির দিকে তাকিয়ে তোমার কাছে আসছি, এরপরও তোমার এমন কথা থাকে? আমি বললাম, আম্মা আমি জানি না রাতুল আপনাদের কি বলেছে, কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ওর বিরুদ্ধে। আম্মা আমাকে বলল, যদি অন্য কারো তার আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তি শাস্তি ভোগ করে, তাহলে রাফিয়া রাফসানের আত্মহত্যার জন্য মনে রেখো আমি তোমাকে ছাড়বো না। আমি আমার কথায় বিস্মিত হয়ে বললাম, রাফসানের আত্মহত্যা মানে? যখন নিজের জীবন থেকেও বেশি আমরা অন্য কাউকে ভালোবাসি, তখন তাকে হারানোর পর এভাবেই আমাদের মৃত্যু হয়ে যায়। চাই ওইসব কথা বাদ দাও, এখন শুধু একটা কথা বলি, তুমি কোনো দিনও যে রাফসানকে ভালোবাসেনি, আজ তারই প্রমাণ দিয়েছো। ভালো থেকো। এই বলে আম্মা বেরিয়ে গেলেন। আমি কেবিনের ভিতরে ঢুকলাম, দেখি বাবা বসে আছে জানলার পাশে। আমাকে দেখে বাবার চেহারায় যেন অন্ধকার নেমে এলো। বাবা আমার কাছে ডাকলেন। আমি পাশে যেতেই বাবা বললেন, আমি আসলেই ভুল করেছি, ছোট মেয়ের জন্য ন্যায় করতে গিয়ে ভুলে গিয়েছি যে বড় মেয়ের জীবনটা আসলে কার সাথে জড়া দেয়া। মনি তো এমনি আমাদের নাক ডুবিয়েছে, এর মধ্যে আমরা তোর সাজানো সংসারটাকে নষ্ট করে দিচ্ছি। না, এইটা আর হবে না, যা তুই তোর বাড়ি চলে যা। বাবা একজন হেরে যাওয়া সৈনিকের মতো কথা বলছে। আমি কিছু না বলেই বেরিয়ে এলাম রুম থেকে। আমার মায়ের কেবিনের দিকে আগালাম। তার কষ্টটাও হয়তো আমি বুঝবো না। আমার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে তা কেউই বুঝতে পারবে না। রাফসানও না, তাহলে কেনই বা আমি তার কাছে ফিরে যাব? সে তো আমার কাছে ফিরে আসেনি, একবার চিন্তাও করলো না যে আমার কি হবে। আমি এসবই ভাবছিলাম, এমন সময় বাবা দৌড়ে এসে বলল, রাফিয়া মা, মনির জ্ঞান ফিরেছে। বাবার কথায় আমি এক দৌড়ে পৌঁছে গেলাম মনির কেবিনে। মনি তার চোখ খুলেছে। আমাকে দেখে সে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। আমি তাকে জড়িয়ে ধরলাম, ধরে বললাম, কেন করলি তুই এই কাজটা? আমাকে বলতে পারতি, তোর ভুলগুলো কি আমাদের কাছে তোর থেকে বড়? সে বলল, বুবু আমি তো ভুল করিনি, আমি পাপ করেছি, তাই তো নিজেকে শাস্তি দিতে চাচ্ছিলাম, তোমরা আমাকে কেন বাঁচাইলা? আমি তাকে বললাম, এক চট দিয়ে দাঁত ফেলে দিব যদি আর একবার এগুলো বলিস। দোষ কি তোর একার? সে ছেলে কি দুধে ধোয়া তুলসী পাতা? তাকেও তো শাস্তি ভোগ করতে হবে। মনে তার চোখগুলো বন্ধ করে আরো জোরে কাঁদতে লাগলো। তারপর নিজের চোখ খুলে বলল, সে যদি আজ এই পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে আজ
এই দিন দেখতে হতো না। আমি তার কথায় বসে পড়লাম। মানে কি? এই বাচ্চা কার? তোর পেটে যে সন্তান ছিল সেটা রাতুলের না? আমি তাকে প্রশ্ন করলাম। সে আমার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বলল, এইসব তুমি কি বলছো বুবু? রাতুল? ছি ছি ছি, সে তো কখনোই আমাকে এমন খারাপ উদ্দেশ্য করে কোনো কথাও বলেনি। ভাগ্য তো আমার খারাপ, যার এমন সময় দুর্ঘটনা ঘটলো, যে না পারি সইতে, না পারি কিছু কইতে। আমি মনির কথায় সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ঝিমকে বসে রইলাম। বাবাও মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে। 2 ঘন্টা পর পুলিশ আসলো, সাথে রাফসান ও মনি তার পুরো ঘটনার সংক্ষেপও বলল, যার সারমর্ম ছিল কিছুটা এরূপ। মনি আমাদের পাশের বাসার মালিকের ছেলের সাথে সম্পর্ক ছিল, যা রাতুলও জানত। ওই ছেলের নাম নওশাদ। সে একজন বাইক রেসার। ও ছিল বটে। তাদের সম্পর্কের গভীরতা এত বেড়ে যায় যে তারা এই ভুলটা করে ফেলে। কিন্তু গত সপ্তাহেই নওশাদ একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মৃত্যুর শোক থেকে বের হওয়ার সময় মনি জানতে পারে সে গর্ভবতী। এই ঘটনা সেদিন রাতে সে রাতুলকে জানায়। কিন্তু রাতুল হঠাৎ আচমকা এমন খবর শুনে বন্ধু হিসেবে মনকে খুব বকাবকি করে। কিন্তু মনি নিজেই এত সুখে বিপদ ছিল যে সে এগুলো সহ্য করতে পারে না, ফলে সে সুসাইড করে। পুলিশ মনির সব বক্তব্য নিয়ে বেরিয়ে পড়ে রাতুলের বেল দিতে। আমি আর বাবা তখন মনির পাশে দাঁড়িয়ে আছি। রাফসান মনির মাথায় হাত দিয়ে বলল, এই ভুলটা আর কোনোদিনও করো না। ভুলে যেও না যে তোমার জীবনের সাথে জড়িয়ে আছে আরো কয়েকটা মানুষের জীবন, যারা তোমাকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। বুঝতে পারলি? ভালো থেকো, আমি আসি। এই বলে সে বেরিয়ে গেল। একবারের জন্যও সে আমার দিকে তাকালো না। আমিও তার চোখে তাকাইনি। পারছিলাম না, কারণ নিজের চোখে নিজে আমি পড়ে গেছি। নিজের উপর এত ঘৃণা হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। মনি আমাদের ঘটনা শুনে আমাকে দোষারোপ করতে লাগলো। বাবা বলল, আমি আজই গিয়ে ওই পরিবারের কাছে মাপ চেয়ে আসবো, আর তোর সংসারও বাঁচিয়ে দিব মা। তাদের কথা শুনে আমার নিজেকেও দোষী মনে হতে লাগলো। সে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমার মোবাইলে তার মেসেজ আসলো। তালাকের কাগজটা না হয় আর কয়েক সপ্তাহ পরেই পাঠাবো, কারণ কিছুদিন ধরেই দুই পরিবারের উপর অনেক কিছু গিয়েছে। তাদের অবস্থা স্বাভাবিক হতেই কাগজ পেয়ে যাবে তুমি, কারণ তোমাকে এই মিথ্যের সম্পর্কে বেঁধে রাখার অধিকার আমার নেই। রাফসানের মেসেজের রিপ্লাই অবশ্য সেদিন আমি করিনি, কারণ আমি নিজের চোখে নিজে এত পরিমাণে নিচু হয়ে গেছিলাম যে বলার বাইরে। সে তার কথা মতোই যদি কাজটা করে ফেলে তখন আমার কি হবে ভাবতেই আমি শিউরে উঠি। আমার মতো পাগল মেয়ের যে কি হবে সেটা আল্লাহ ছাড়া হয়তো আর কেউ জানে না। মনে সুস্থ হয়ে আসলো। আমার মাকেও ডাক্তার খুব জলদি রিলিজ করে দিলেন। আমরা বাসায় এসে পড়লাম। 3 দিন পর হয়ে গেল, কিন্তু আমার অপেক্ষার প্রহর আমি গুনতে থাকলাম। না, রাফসানের কাছে ফিরে যাওয়ার অপেক্ষা না, রাফসানের পক্ষ থেকে কাগজটা আসার অপেক্ষা করতে লাগলাম। কি পাগল মেয়ে আমি, তাই না? 1 সপ্তাহ পার হয়ে গেল। বাসায় সবাই আমাকে নিয়ে টেনশন বাড়তে লাগলো। বাবা প্রতিদিন বাসায় ফিরে জিজ্ঞেস করতো, কোনো খবর? কিছু হলো? আর প্রতিটা কলিং বেলের শব্দে মা আশাবাদী হয়ে তাকিয়ে থাকতো। বলতো, তুই নিজের থেকে ফিরে যাস না কেন? আমি ভাবতাম ফিরে যাওয়াটা কি এখন এতটাই সোজা? না, এতটা সোজা না। একদিন বিকেলে মনিকে নিয়ে ছাদে গেলাম। তাকে ডাক্তার বাইরের পরিবেশের সাথে আবার খাপ খাওয়ানোর চেষ্টা করতে বলেছেন। আমি তাই প্রথমে ছাদ থেকেই শুরু করলাম। আমাদের বাসাটা ছিল দোতলা, 3 তলায় ছিল ছাদটা। কিন্তু হঠাৎ করে কলিং বেল বাজার শব্দ আসলো। আমি দৌড়ে নিচে নামলাম। নেমে দেখি রাফসানের বাবা আর মা দাঁড়িয়ে আছে গেটে। আমি তাদের দেখে সালাম করলাম। তারা আজকে হাসি মুখে সালাম দিল। আমারও ভিতরটা যেন কেমন দুমড়ে মুচড়ে ফেলছিল। আমি তাদের গেট খুলে দিয়ে মাকে ডাকলাম, বাবাকে ফোন দিতে বললাম। আমার শাশুড়ি আমি বাবাকে ফোন করে ডেকে আনলাম। তারা দুজনে বলল আমাকে তাদের সাথে যেতে। আমি কি না, তাদের সাথে গেলেই রাফসানের রাগটা ঠান্ডা হয়ে যাবে। আমি এমনিও তারা চাই না যে আমার আর রাফসানের তালাকটা হোক। আমার শ্বশুর আমাকে ডেকে তার পাশে বসালেন, বললেন, দেখো না, সংসারে একজন না একজনকে মাথা নাতা করতেই হয়, কেননা শুরুটা তুমিই করো। তার কথায় আমি রাজি হয়ে গেলাম।
আমি আসার সময় কিছুই সাথে নিয়ে আসিনি, শুধু মোবাইলটা ছাড়া। তাই আমার কিছু তেমন গুছাতে হলো না। আমি তাদের সাথে বেরিয়ে গেলাম, কিন্তু এই যেন ছিল আমার নিজের সাথে এক অগ্নি পরীক্ষা। হ্যাঁ, তাদের সাথে আমি বাড়িতে ফিরে তো গেলাম, কিন্তু রাফসানের সাথে আমি চোখ মেলাবো কি করে? সেদিন রাতে সে বাড়ি ফিরে দেখলো আমাকে, কিন্তু কিছু না বলেই চলে গেল ওয়াশরুমে। আমি তাকে রাতের খাওয়ার জন্য ডাকলাম, সে আসলো না। এরপর আম্মা যে তাকে ডাকার পর সে উঠে আসলো। সেদিন রাতে আমার পেটে আর খাবার ঢুকলো না। পরের দিন সকালে নাস্তা বানানোর সময় কলিং বেল বেজে উঠলো। আমি গেট খুলে দিলাম, দেখি রাতুল। তাকে দেখে আমার লজ্জায় মাথা হেড হয়ে গেল। আমি তার কাছে হাত জোর করে মাফ চাইতে থাকলাম। সে আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল, এসব কি বলছেন ভাবি? আপনি তো আমার জন্য আমার বোনের মতো। এমন ভুল হতেই পারে, আপনিও তো মানুষ। নিজের বোনের দোষীকে শাস্তি দেবার অধিকার আপনার আছে। আপনি এভাবে আমাকে লজ্জা দিবেন না। চলেন, রুমে চলেন। এই বলে সে আমাকে ভিতরে নিয়ে আসলো। আমার মন থেকে একটু বোঝা নেমে আসলো, কিন্তু রাফসান বরাবরই আমাকে ইগনোর করে যাচ্ছে। আমি নাস্তার টেবিলে তাকে কত করে নাস্তা করতে বললাম, কিন্তু সে কোনো কথাই বললো না। সে নাস্তা না করেই চলে গেল। রাতে ফেরার পর আমি ভাবলাম আজ রাতে দরকার হলে তার পা ধরেই মাপ চাইবো, কিন্তু সেই রাতে সে বাড়িতেই ফিরল না। আমি অবাক হয়ে গেলাম, সে রাতটা কোথায় কাটালো। পরের দিন সকালে আম্মা বলল, রাফসান তোমাকে কিছু জানায়নি? সে তো তার অফিসের কাজে কাল বিকেলে আফ্রিকা চলে গেছে, 10 দিন পর ফিরবে। আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। আবারও সেই 10 দিনের অপেক্ষা। আমার শ্বশুর আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসলো, কারণ রাফসান তো নেই। একা বাসায় আমি কি করব? আমিও চুপচাপ চলে এলাম বাসায়। মা বাবার প্রশ্ন শুরু হলো, রাফসানকে মারলো? সে কি মাফ করলো? সব কি ঠিকঠাক হলো? আমি প্রতিটা প্রশ্নের উত্তর এমনভাবে দিলাম যেন আমার সাথে কিছুই হয়নি, সব ঠিকঠাক। তাদের মনেও একটু স্বস্তি আসলো। 2 দিন পর আমাদের বাসায় ফুপি আসলো। মনির খবর ফুপিরা জানে না, কিন্তু মায়ের শরীরটা যে খারাপ হয়েছিল তা সে মহল্লার একজন থেকে জানতে পেরেছে। তাই সে আমাদের সাথে দেখা করতে আসছে, আর সাথে আসছে নিলয়। আমি দুপুরের কাজ শেষ করে গোসলে ঢুকলাম। গোসল শেষে মাথায় তোয়ালা পেঁচিয়ে আমি ছাদে রোদ পোহাচ্ছিলাম। এমন সময় নিলয় আমার পিছনে এসে বলল, শুনেছি বিয়ের পর খুব সুখী আছো, আর দেখো আমার মতো পাগলকে যে তোমার অপেক্ষায় আজ অব্দি ব্যাচেলর। আমাদের কণ্ঠে পিছনে ফিরে তাকাতেই সে বলল, থাক থাক, আর দেখাতে হবে না আমাকে, তোমার রূপের আগুনে জ্বলেই তো যাব। আমি তার এসব কথাতে খুব বেশি ইতস্ত বোধ করতে লাগলাম। সেখান থেকে চুপ করেই বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাতটা ধরে বলল, তোমার স্বামীকে কি জানিয়েছিল আমার কথা, নাকি আমি জানিয়ে দিব? আমি তার কথায় অনেক বেশি ঘাবড়ে গেলাম। সেখান থেকে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে এলাম। কেন সে ফিরে এলো? কেন এমন সময় আমার অতীত ফিরে এলো, যখন আমি আমার বর্তমানকে সামলাতে পারছি না, আর ভবিষ্যতের কথা তো ভাবতেই পারছি না? কেন এলো সে? কেন? রাফসানকে আমি বিয়ের পর কখনোই নিলয়ের কথা বলিনি, আর কী বা বলবো? আমি তো নিজেই নিলয়ের ব্যাপারে আর কিছুই জানতাম না। 5 বছর আগের কথা, যখন নিলয় দেশ ছেড়ে চলে যায়। এই 5 বছরে না আমি তার কোনো খোঁজ পেয়েছি, আর না সে আমার কোনো খোঁজ নিয়েছে। আর এখন কিসের অধিকার দেখাতে সে ফিরে আসছে? খাবার সময় টেবিলে বসেও সে বারবার আমার দিকে তাকাতে লাগলো। বাবা তাকে বিয়ের কথা জিজ্ঞেস করলে বলল, জি মামা, এইবার ভেবেছি বিয়ে করে দেশেই সেটেল হয়ে যাব। কি দরকার বাইরে থেকে, দেশেই কোনো মেয়েকে বিয়ে করব। মা তার কথাই প্রশ্ন করলো, কেউ আছে নাকি? সে বলল, জি মামি আছে, কিন্তু সে এখনো রাজি হচ্ছে না। রাজি হলেই বিয়ে কনফার্ম। এই কথা বলেই সে আমার দিকে তাকালো। আমি টেবিল থেকে উঠে পড়লাম। বললাম, মা শরীরটা ভালো না, কিছু খেতে ইচ্ছা করছে না, আমি একটু ঘুমাবো। এই বলে আমি চলে আসলাম আমার রুমে। তারপর আমার ফোনটা বের করে আমার আর রাফসানের তোলা সেই সেলফিটা দেখতে লাগলাম। ভ্যালেন্টাইন্স ডের রাত ছিল। সে আমাকে ফোনটা গিফট দিয়ে এই ছবিটা তুলেছিল। তার সাথে এত কাছে সেদিন রাতেই আমি প্রথম আসছিলাম। তার বুকের স্পন্দন আমি শুনতে পারছিলাম খুব নিকট থেকে, তার নিঃশ্বাস অনুভব করছিলাম খুব কাছ থেকে, আর বারবার তার চোখগুলো ধরে বন্ধ করে দিচ্ছিলাম, কারণ তার চাহনিটা আমি সহ্য করতে পারছিলাম না। লাজে আর শরমে আমি অর্ধেকটাই শেষ হয়ে যাচ্ছিলাম।
কিন্তু শুধুই কি এই ক্ষণিকের ভালোবাসা ছিল আমাদের? আমাদের ভালোবাসার আয়ু কি এতটাই কম? এসব ভাবতে ভাবতে আমার চোখ লেগে গেল। ঘুম ভাঙলো সন্ধ্যাবেলায়। উঠেই মনে পড়লো রাফসান এখন আমার থেকে কতটা দূরে। আমি কাঁদতে লাগলাম। কিভাবে তার কাছে আবার ফিরে যাই? কিভাবে আবার এই ভালোবাসাটা তার ভিতরেও জন্মায়? এমন সময় মা আমার দরজায় নক করলো। আমি চোখের পানি মুছে বেরিয়ে এলাম। মা আমাকে বলল, রাফিয়া, নিলয় এই একটা সপ্তাহের জন্য ঢাকায় আসছে। এখানে নিজের মামা বাড়ি থাকতে সে হোটেলে কিভাবে থাকে বল? তাই ভাবলাম তোর রুমটা যদি খালি করে দিতি তাহলে এখানেই সে থেকে যেত। আমি মায়ের কথায় একেবারে ক্ষেপে উঠলাম। বললাম, কেন এইখানে থাকতে হবে? মা, তুমি কি নতুন হয়ে গেছো? নিলয়ের সাথে আমার আগের সম্পর্কের কথা কি তুমি ভুলে গিয়েছো? তারপরেও কিভাবে পারো তুমি এই কথা বলতে? মা হেসে বলল, ওইসব তো বাচ্চামি ছিল। এখন তুই বিবাহিত, সেও বিয়ে করবে সামনে। আর এমনিও বিক্রমপুর থেকে তার কাছে মতিঝিল আসতে খুব অসুবিধে হবে। তুই ওইসব চিন্তা নামিয়ে দে মাথা থেকে আর রুম খালি কর। আমি মাকে বললাম, মা, তোমরা যেমনটা ভাবো সে তেমন না। মা বলল, তুই খুব বেশি মানুষ চেনা শিখে গেছিস না? জলদি রুম খালি কর, আর একটাও কথা যেন মুখ থেকে বের না হয়। আমি মায়ের কথা মতো রুম খালি করে চলে এলাম মনির রুমে। আমার ভিতরের ভয়ের পরিমাণ বাড়তে লাগলো। একবার ভাবলাম তাকে যে বলি চলে যেতে, কিন্তু এইটা করলে সে আরও বেশি ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। আরেকবার ভাবলাম আমি মনিকে সব বলে দিই, কিন্তু মনি তো নিজেই সুখে দুঃখে কাতর। এই বেচারিকে আর কি শোনাবো? তারপর সিদ্ধান্ত নিলাম কাল সকাল হতেই আমি বাড়িতে ফিরে যাব। হ্যাঁ, এটাই করব। কারণ এখানে সারাক্ষণ নিলয়ের মুখোমুখি হওয়ার চেয়ে বাসায় চলে যাওয়াই অনেক ভালো। আমিও রাফসানের ফিরতে আর বেশি দিন নেই। এরই মাঝে আমি ওকে মানানোরও কোনো প্ল্যান বের করে ফেলবো। এসব ভাবতে ভাবতে আমার রাত কেটে গেল। সকাল হতেই মাকে বললাম, আম্মু, রাফসানের আসতে আর বেশি দিন বাকি নেই। আমি প্ল্যান করছিলাম তার ফেরার আগেই আমাদের রুমটা আবার থেকে ডেকোরেশন করে ফেলবো। জানোই তো ওর মন খারাপ ছিল। নতুন ডেকোরেশন দেখলে তাকে মানানো আর সহজ হয়ে যাবে। কি বলো? আমার কথায় প্রথম মা রাজি না হলেও আমি মাকে রাজি করিয়ে ফেলি। নাস্তার টেবিলে বাবাকে মা বললেন, শোনো, তোমার মেয়েকে না বাসায় যাবে। আমাদের বাসায় তার আর মন টেকে না। বাবা হেসে বলল, কেন? রাফসানের ফিরতে তো আরো 5 দিন বাকি। মা বলল, তোমার মেয়ের আর তর্স হয়েছে না, নাস্তা শেষ করে দিয়ে আসো ওকে। বাবা বলল, আমি তো দোকানে আজকে নতুন স্যাম্পল নামাবো, সমস্যা নাই। নিলয় তো ওইখানে যাচ্ছে, রাফিককে রাস্তায় নামিয়ে দিয়ে যাবে আর রাফির বাসাটাও চিনে নিবে। বাবার কথায় আমি টেবিল থেকে উঠে গেলাম। কাল পর্যন্ত তো এই নিলয় ছিল না। যদি আজকেও না থাকতো তাহলে কিভাবে দিয়ে আসতে? আজকে তার সাথেই আমার যেতে হবে কেন? তোমাদের কারোরই আমার প্রয়োজন নেই। আমি বাসায় একাই যেতে পারবো। এই বলে যেই আমি আমার পা আগে বাড়ালাম, আমার মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ খুললো আমার হসপিটালের বেডে। চোখ খুলতে পারছিলাম না আমি। হাতে স্যালাইন লাগানো, বুঝতে পারছিলাম। চোখ খুলে এদিক সেদিক তাকাতে লাগলাম আমি। দেখি সবাই আমার পাশেই আছে। আমাকে উঠতে দেখে মা এগিয়ে আসলো, বলল, পিচ্চি মেয়েটা আমার যে কবে এত বড় হয়ে গেল তা তো আমি বুঝতেই পারলাম না। মায়ের এমন কথাই আমি জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে আমার? ব্রেন টিউমার নাকি ব্লাড ক্যান্সার? আমার কথায় মা আমাকে এক ধমক দিয়ে বলল, তোর যা পাগল মেয়ে, তুই না মা হতে চলেছিস। কথাটা শুনে মনে হচ্ছিল এই পৃথিবীটা যেন হঠাৎ করেই থেমে গেছে। অকল্পনীয় একটা কথা আমি শুনতে পারছিলাম তখন। আমার শাশুড়ি আমাকে টাকা ছুঁয়ায় সদকা দেওয়া শুরু করলো। আমার ভাবি আমার মাথায় এসে চুমু খেলো। আমার নিজের কাছে লাগতে লাগলো এই পৃথিবীটা আমার হাতের মুঠোয় এসে গিয়েছে। কি যে সুখ, কি যে শান্তি। কিন্তু রাফসান তো দেশে নেই। আমি সবাইকে বললাম রাফসান যেন ব্যাপারটা না জানে, কারণ আমি চাই না শুধু বাচ্চার দিকে তাকিয়ে সে আমাকে মেনে নিক। আমি চাই আমাকে মেনে নেওয়ার পরই সে এই খবরটা জানুক। আমি রাফসানকে ব্যাপারটা জানাতে না করে দিলাম, কিন্তু মনে মনে চাইলাম যেন ও নিজে থেকে একবার এসে আমাকে মেনে নেয়। আর ভালো লাগে না তাকে ছাড়া জীবনটা যেন আরও বেশি মূল্যহীন হয়ে গিয়েছে। আমি যে কিভাবে নিলয়কে ভুলে রাফসানকে এতটা ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আসলে সত্যি বলতে
মা বাবা ভাই বোনের পর বিয়ের সম্পর্কের ওপর আর কোনো সম্পর্ক হয় না একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে। আমাকে আমার মা নিজের সাথে বাসায় নিয়ে গেলেন, কারণ এমন অবস্থায় আমার মা আমাকে একা ছাড়তে চাচ্ছে না। এমনিও মনির সাথে দুর্ঘটনার পর থেকে আমাদের বাসায় খুব কষ্ট আর হতাশার বন্যায় বয়ে যাচ্ছে। আমিও রাজি হয়ে গেলাম মায়ের সাথে যেতে, কারণ আমার আর কারোর ভয় নেই। কারণ আমার বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ চাইলে সবই সম্ভব। না হলে কেউ কেউ বছরের পর বছর সাধনার পরও এমন ফল পায় না, অথচ আমার এই মুসিবতের সময় উনি আমার সহায়ক হয়েছেন। এরপর উনি চাইলে আমার কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার মায়ের সাথে রুমে শুয়ে আছি, এমন সময় এগুলো চিন্তা করতে করতে আমার চোখে পানি এসে পড়লো। আমার মা আমার চোখে পানি দেখে বললেন, আচ্ছা রাফিয়া, তোকে আজ আমি একটা গল্প বলি। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, বলো। মা আমার হাত ধরে বললেন, অনেকদিন আগের কথা, এক গ্রামে এক মেয়ের বিয়ে হচ্ছে। খুব গরিব তার পরিবার। বিয়েতে আসা মেহমানকে খাওয়ানোর জন্য তারা লোকেদের থেকে টাকা কর্জ করেছে, কিন্তু বিয়ে মাঝপথে থেমে গেল, কারণ বরের বাবা বলল নগদ টাকা যৌতুক লাগবে। আমি মায়ের কথায় মুখ তুলে তার দিকে তাকালাম, গভীর আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, তারপর? মা বললেন, তারপর আর কি, বিয়ে ভেঙে গেল। মাঝপথ থেকেই জামাই তার বাড়ির লোকেরা ফেরত চলে গেল। মেয়ের বাবা মা কান্নায় ভেঙে পড়ল। মেয়েটাও ওদের দেখে নিজেকে সামলাতে পারল না, নিজেও খুব কাঁদল। এইভাবে 2 দিন পার হয়ে গেল। মেয়েদের ঘরে 2 দিন চুলাও জ্বলল না, কারণ মেয়ের বাবার কাছে এত টাকা ছিল না যে পরের দিন রান্নার জন্য 2 বাটি চালও আনবে। মেয়েটার কাছে মনে হতে থাকলো তার জীবনটা শেষ, কারণ বিয়ে ভাঙা মেয়েদের তো আর বিয়ে হয় না। তাহলে এর মানে তারও আর কখনো বিয়ে হবে না, না কখনো তাদের ঘরে চুলা জ্বলবে। তাই সে ভাবলো তার পুকুরে ডুবে মরে যাওয়া ভালো। তার জন্য তার পরিবারের এত কষ্ট, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বসে পড়লাম। মা, তারপর? তারপর আর কি, মেয়েটা গেল পুকুরের পাশে, নিজের পা দুটো বেঁধে লাফ দিল পানিতে। তারপর সে ডুবতে লাগলো, তার শ্বাস বন্ধ হতে লাগলো, তার চোখ দুটো জ্বলে যাচ্ছিল। ঠিক এমন সময় অজ্ঞাত এক পুরুষ তাকে বাঁচিয়ে তুলল ঘাটে। তারপর তার পা দুইটার বাঁধন খুলে দিল আর তাকে নিয়ে পৌঁছে দিল তার বাসায়। আমি মাকে প্রশ্ন করলাম, কে এই লোকটা? মা বলল, এইটা সেই ছেলে যার সাথে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। এরপর দিন যায় রাত যায়, 2 জনেরই মনের অবস্থা খারাপ হতে থাকে। এইদিকে ছেলের বিয়ে অন্য মেয়ের সাথে ঠিক হয়। যেই দিন ছেলেটার বিয়ে থাকে, ছেলেটা এসে মেয়েটাকে বলে, যদি বিশ্বাস করো আমাকে, তাহলে হাত ধরো আর চলো, 2 চোখ যেদিকে যায়। মেয়েটি এক মুহূর্ত না ভেবেই ছেলেটার হাত ধরে বেরিয়ে যায়। তারপর অনেক দিন পার হয়ে যায়। আস্তে আস্তে 2 জনের পরিবারই 2 জনকে মেনে নেয়। যে মেয়ে সব কিছু হেরে গিয়ে নিজের প্রাণ দিতে চাচ্ছিল, সে মেয়ে এখন 3 বাচ্চার মা, আর সে এখন অনেক সুখী। আমি মায়ের দিকে এইবার কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, মেয়েটা কে মা? মা হেসে বলল, সেই মেয়েটা কে জানিস? মেয়েটা আমি, আর ছেলেটা তোর বাবা। আমি হেসে বললাম, এতদিন যা বলনি তা আজকে কেন বলছো? মা বলল, এতদিন তোদের চোখে হারিয়ে ফেলার ভয় দেখিনি, এখন দেখছি, তাই তোকে বলছি। দুঃখ চিরকালের জন্য না, শুধুমাত্র তোর ভালো দিন আসার আগে কিছু মুহূর্ত হলো এই দুঃখ কষ্ট। তাই জীবনে হারিয়ে ফেলার ভয়ে না কেঁদে নতুন কিছু পাবার খুশিতে হাসা শিখে নে মা। মায়ের কথাগুলো শুনে যেন আমি আবার জীবিত হয়ে উঠলাম। আমি এবার থেকে নিজের বাচ্চাকে নতুন পৃথিবী দেখানোর খুশিতে খুশি হতে লাগলাম। কয়েকদিন এভাবেই কেটে গেল। নিলয় আর আগের মতো আমাকে জ্বালায় না, হয়তো প্রেগনেন্সির জন্যে সেও চুপ হয়ে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বিকালে বাচ্চাদের রাস্তায় খেলা দেখছি। এমন সময় দেখি আমার শ্বশুরবাড়ির গাড়িটা এসে দরজায় থামলো। সেখান থেকে কে যেন বেরিয়ে এলো, খেয়াল করতে পারলাম না। আমি আস্তে আস্তে নিজের রুমে গিয়ে বসলাম। ভাবছিলাম আমার ছাড়া আর কি হবে। এমন সময় দরজায় নক পড়লো। আমি বললাম, ভিতরে আসুন। ভিতরে আসলো রাফসান। আমি তাকে দেখি খুশিতে এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। সে আমাকে কিছু বলার আগে আমি তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কিছুদিন দেরি করলে হয়তো আমি মরে যেতাম। সে আমাকে বিছানায় বসিয়ে পড়ল। এইসব কথা বলছো কেন? আমি বললাম, তাহলে কি বলবো, এতটা যে ভালোবাসি।
সে আমার কথায় মাথা নিচু করে হেসে বলল, ওহ, তাহলে আজ আপনার মনে হচ্ছে যে আপনি আমাকে ভালোবাসেন। আমি তো ভেবেছিলাম এমন চিন্তা আপনার আসবেই না। থাক, এখন আর এসব বাড়তি চিন্তার দরকার নেই। আম্মু বলল তুমি নাকি খুবই অসুস্থ, খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছো। তাই আসলাম বলতে যে চিন্তার আর কোনো কারণ নেই। তালাক দিচ্ছি না আপনাকে, কিন্তু আগের মতো কোনো কিছুই আর আমাদের মধ্যে সম্ভব না। থাকো কিছুদিন, এরপর বাসায় এসে পড়ো। কিন্তু এইটা চিন্তা করো না, এই রাফসান আর তোমার সেই পাগল স্বামী যে এক সময় তোমার আগে পিছে ঘুরতো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের মধ্যেকার সমস্যা যেন পারিবারিক অশান্তিতে রূপ না নেয়, এদিকে খেয়াল রেখে চুপ থেকো। তার কথাতে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো, কিন্তু সে আমার দিকে এক পলকও তাকালো না। সে একবার আমাকে আপনি আর একবার তুমি করে বলছিল। আমি তার দিকে অপলক তাকিয়ে কান্না করেই যাচ্ছিলাম, কিন্তু তার আমাকে দেখার সময় ছিল না। সে তার কথা শেষ করে যে উঠতে যাবে, ঠিক এমন সময় নিলয় আমাদের রুমে এসে ঢুকলো। রাফসানকে দেখে সেও চমকে উঠলো। রাফসান থেকে সালাম করলেই সে জানতে পারলো যে রাফসান আমার স্বামী। সে রাফসানকে উপেক্ষা করে আমাকে বলল, রাফি, তোর স্যুপ খাওয়ার টাইম হয়েছে, মামি বলছে, এই নে খেয়ে নে। নিলয়ের হাতে স্যুপ দেখে আমি বললাম, আমি খাবো না, রেখে যাও। নিলয় আমার পাশে বসে বলল, আমি তোর ঢং দেখতে আসিনি, খাবি ব্যাস, এক্ষুনি খাবি। এই বলে আমার মুখে সেই স্যুপের চামচটা এগিয়ে দিল। আমি কোনো মতেই তা মুখে দিয়ে রাফসানের দিকে লক্ষ্য করলাম। কেমন যেন সে তার চেহারা বানিয়ে ফেললো। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব বেশি জেলাস ফিল করছিল। আমার কেন জানি হঠাৎ করে মনে হলো নিলয় যা করছে তাতে আমারই লাভ হবে। তাই আমি ঢং করতে লাগলাম আর নিলয়ের হাতেই স্যুপ খেতে থাকলাম। এর মধ্যে রাফসান আগুন গরম হয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমার স্যুপও খাওয়া শেষ হয়ে গেল। সেদিন রাতে মনিকে আমি সব খুলে বললাম, আর সাথে এটাও বললাম কিভাবে এইবার এই নিলয়কে ইউজ করেই রাফসানের মনে পুরাতন ভালোবাসা জাগানো সম্ভব হবে। মনিও আমার কথাই রাজি হয়ে গেল। পরের দিন কোনো প্ল্যান ছাড়াই আবারও রাফসান আমাকে দেখতে এসে পড়ল। এসে বলল, আম্মু বলেছে তোমার নাকি ফল খাওয়ার খুব দরকার, তাই ফল নিয়ে আসছি, এই নাও, খেয়ে নাও। আমি তার কথায় ঢং দেখিয়ে বললাম, আমার খেতে ইচ্ছা করে না। আমাকে সে তেড়াভাবেই উত্তর দিল, আপনার তো এখন মুখে উঠিয়ে খাইয়ে দেওয়ার মানুষ আছে। আমিও তার কথায় মুড দেখিয়ে বললাম, আছে বলেই তো এখানেই পড়ে আছি, না হলে কবে আপনার সাথে যাওয়ার জন্য অস্থির হতাম। সে আমার কথায় রাগ করে উঠে রুম থেকে বেরিয়ে পড়লো। তার বেরিয়ে যাওয়া দেখে আমার মনে চিন্তা হতে লাগলো যে সে কি আবার চলে গেল নাকি, আর যদি সত্যি সত্যি আমাকে নিতে না আসে। এইসব ভাবছি এমন সময় সে ফলগুলো কেটে প্লেটে নিয়ে এসে আমার মুখে ধরে বলল, খাও, না খেলে শরীর সুস্থ হবে না, আর সুস্থ না হলে বাসার সবাই তোমাকে নিয়ে চিন্তায় পড়ে থাকবে। তার কথাতে আমি বুঝতে পারছিলাম যে আমি আবার আমার আগের রাফসানকে ফিরে পেতে চাচ্ছি। তাই আমি মনে মনে পরিকল্পনা করেই ফেললাম যে এবার নাটকীয়ভাবে হলেও আমি আমার সম্পর্ককে আবার জীবিত করে তুলব। এইভাবে 2 দিন পর পর রাফসান আসতে লাগলো আমাদের বাসায়, আর প্রতিদিন হয়তো জুস, ফল, স্যুপ নিয়ে সে হাজির হয়ে যেত, আর নিজ হাতে চুপচাপ আমাকে খাইয়ে সে চলে যেত। আমি তার সামনে নিলয়ের নামে অনেক কিছুই বলতে থাকতাম, যেমন ছোটবেলায় নিলয় আমাকে কিভাবে গাছ থেকে আম পেড়ে দিত। আমরা আগে কতবার ঘর ঘর খেলেছি। নিলয় সেজেছে জামাই, আমি বউ। এইসব কথায় রাফসানের চোখগুলো আগুনের মতো জ্বলে উঠত। আমার প্রতি তার ভালোবাসা, তার এই জেলাসি থেকেই বুঝতে পারতাম, আরও বাড়িয়ে বাড়িয়ে তাকে কথা শোনাতাম। এরই মধ্যে যদি 1-2 দিন নিলয়কে সে আমার আশেপাশেও দেখে ফেলতো, তার অবস্থা খারাপ হয়ে যেত। আমার খুব মজা লাগতো। আর যখনই সে বাসায় ফেরার কথা বলতো, আমি বলতাম সুস্থ হলেই যাব, এখন তো আর আগের মতো কিছু নেই, কেনই বা ফিরবো। এইভাবে কয়েকদিন আরও পার হয়ে গেল। একদিন দুপুরে রাফসান তার বাবা মাকে নিয়ে হাজির আমাদের বাসায়। বাবাকে দোকান থেকে ফোন করে আনা হলো। বাবা আসলো, মাও ছিলেন। রাফসানদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। তারপর খুব সংকোচ নিয়ে আব্বা আমার বাবার কাছে বললেন, ভাই, আপনার সাথে বন্ধুত্বের পর তো কুটমের সম্পর্ক হয়েছে।
আমরা এই সম্পর্কটা আরেকটু গভীর করতে চাই। আমরা আপনার ছোট মেয়ে মনিকে রাতুলের জন্য চাই। যে বিয়ে এতদিন সহিতে ছিল তা আমরা পূর্ণ করতে চাই। এই বিয়েটা হোক ভাই, প্লিজ না করবেন না। আব্বার কথায় বাবা মাও দুজনই কেঁদে ফেললেন। যে মনিকে তার নিজের মা বাবা মেনে নিতে পারছে না, সেই মনিকে কিভাবে তারা নিজের বাড়ির বউ হিসেবে মেনে নেবে? কিন্তু তারা আসলে মনিকে মেনে নিল। তারা মনি আর রাতুলের বিয়ের ডেট ফিক্স করে নিয়ে গেলেন। আমাদের বাসায় আবারও খুশির ধুম পড়ে গেল। কিন্তু আমার জীবনে একটা তুফান আবারও আসার ছিল। মনি আর রাতুলের হলুদের রাতে রাফসান আর নিলয় ছাদে বসেছিল। ঠিক এমন সময় নিলয় রাফসানকে বলে বসলো, আপনি আসলেই অনেক ভাগ্যবান ব্যক্তি যে রাফির মতো বউ পেয়েছেন। আর আমার মতো অভাগাকে দেখেন, যার জন্য রাফি পাগল ছিল, তবুও সে রাফিকে পেল না। রাফসান তার কথায় আবেগী হয়ে উঠল। রাফসান নিলয়কে প্রশ্ন করলো, পাগল মানে? এরপর নিলয় আমাদের আগের সম্পর্ক আর চিঠিগুলোর কথা রাফসানকে বলে দিল। রাফসান তার রাগ সামলাতে পারছিল না। সে নিচে নেমে আমার রুমে ঢুকেই রুমটা বন্ধ করে দিল। আমি তখন আমার বিছানায় বসে গল্প করছিলাম। তাকে দেখি উঠে বসলাম। সে আমার হাত ধরে দাঁড় করালো। আমি তার চোখের রাগ খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। আমি তাকে প্রশ্ন করলাম, কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? সে আমাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, রাগ না, এটা হলো অভিমান। যদি আমাকে না নিলয়কে ভালোবাসতে, তাহলে কেন আমাকে নিজের মায়ার জালে ফাঁসালে রাফি? কেন? তার কথায় আমি স্থির হয়ে গেলাম। নিলয় সব বলে দিল। রাফসান আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি যে তোমাকে কতটা ভালোবেসেছি তুমি জানো না? আর তুমি নাকি কখনোই আমাকে ভালোই বাসনি। রাফসানের এই কথা শুনে আমি কথা বলতে চাইলাম, কিন্তু রাফসান আমাকে কথা বলতে দিল না। সে বলল, চুপ করো মেয়ে। জানো, তোমাকে যেদিন থেকে পার্টিতে দেখেছি সেদিন থেকে শুধু তুমিই আছো আমার এই চোখের মনে, আর কেউ না। তুমি যদি আমাকে তালাক দিয়েও দিতে, আমি তোমাকে কখনোই ছাড়তাম না। আর যদি তুমি ছেড়েও দিতে, আমি নিজে আত্মহত্যা করে ফেলতাম, কিন্তু তোমাকে তালাক দিতে পারতাম না। আমি বললাম, তাহলে এতদিন যা করলি তা কি ছিল? রাফসান মাথায় হাত দিয়ে বলল, সব নাটক ছিল, যেন তুমি বুঝতে পারো তোমাকে আমি কতটা ভালোবাসি। আর আস্তে আস্তে সব ঠিক হোক। কিন্তু তুমি তো দেখি তালাকের আগেই নিজের রাস্তা পরিষ্কার করে নিচ্ছ ওই নিলয়ের সাথে মিলে। এই বলে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে এইবার মাটিতে বসে পড়ল। বসে আমাকে বলল, দরকারে আমাকে মেরে ফেলো, কিন্তু আমাকে ছেড়ে ওই নিলয়ের কাছে যেও না রাফি, প্লিজ। আমিও এবার মাটিতে বসে তার হাত দুটো জড়িয়ে বললাম, দরকারে আমিও মরে যাব, কিন্তু তোমাকে ছাড়া না কাউকে ভালোবেসেছি না কাউকে ভালোবাসবো। এই বলে আমি তাকে জড়িয়ে ধরলাম। সেও ছোট বাচ্চাদের মতো আমাকে ধরে কাঁদতে লাগলো। এমন সময় মনি আর নিলয় আমাদের রুমের দরজায় নক করলো। রাফসান উঠে গিয়ে দরজা খুললো। আমি এতক্ষণ এই চোখের পানি মুছে নিলাম। মনি ঢুকে আমার দিকে তাকিয়ে বলল, কি গো, সব কি বলা হলো? আমি তার দিকে তাকিয়ে মুচকি এসে বললাম, কিছু কিছু বলেছি, সব না। নিলয় রাফসানের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া তো মনে হচ্ছে আজকে টাঙ্কিটাই খালি করে দিবে। রাফসান তার কথায় বিব্রত বোধ করলো। সে তার মাথা নিচু করে ফেললো। তারপর নিলয় আমাকে বলল, তোর প্ল্যান কি সাকসেস হয়ে গেছে পাগলি? তোর জামাই কিন্তু স্বীকার করেই ফেলেছে যে সে তোকে কতটা ভালোবাসে। রাফসান এই কথা শুনে বলল, প্ল্যান মানে? এইসব কি নাটক ছিল? মনি দাঁড়িয়ে বলল, বুবুর আপনার প্রতি ভালোবাসা ছাড়া এইখানে সবই সাজানো ছিল। এমনকি বুবু নিজেও জানে না যে নিলয়ের এইখানে আসাটাও একটা প্ল্যান ছিল। ওইটাও বেচারি আজ সন্ধ্যায় জানতে পারছে। আমি হসপিটাল থেকে আসার পরই নিলয় ভাইয়ার ফোন আসে যে সে এখন ঢাকায়। এরপর আমি নিলয় ভাইয়াকে আমাদের সব কথা জানাই। এরপর নিলয় ভাইয়া আমাদের বাড়িতে আসে। আর প্রথম দিন বুবুর চেহারা দেখেই সে বুঝে যায় যে আপনাদের মধ্যে ঝামেলা এখনো ফুরায়নি। তাই সে বুবুর ভিতরে আপনার প্রতি ভালোবাসা যাচাই করতে থাকে, বিভিন্নভাবে তাকে ভয় দেখিয়ে। যখন সে কনফার্ম হয় বুবু 100% আপনাকে ভালোবাসে, তখন পালা আসে আপনাকে জেলাস করতেই সে বুবুর কাছাকাছি থাকা শুরু করে। আর বুবু সে নিজেও আপনার অবস্থা বুঝে প্ল্যানিং করে
যে আপনার মুখে সব বলাবে, আর আজকে অন্তিম সময় তাই হলো। আপনি সব নিজেই বলে ফেললেন। রাফসান বোকার মতো আমাদের সব কথা শুনে তারপর আমার দিকে এসে বলল, আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি তোমাকে এতটা ভালোবাসি। সরি এতদিন দূরে থাকার জন্য। আমি তার হাত দুটো ধরে বললাম, আমিও সরি তোমার থেকে একটা কথা লুকানোর জন্য। সে বলল, আবার কি কথা? আমি লজ্জায় চোখ নিচু করে বললাম, আপনি বাবা আর আমি মা হতে চলেছি। সে আমার দিকে তাকিয়ে বলল, ধুর মিথ্যে কথা, সত্যি করে বলো। তাই নাকি? সত্যি? কসম? আমি বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ কসম, খোদার কসম। এইটা শুনে সে তো পাগল হয়ে গেল। সাথে সাথে আমাকে কোলে তুলে সে নাচতে লাগলো। তার খুশি দেখে আমিও কেঁদে ফেললাম। আমি আর রাফসান আবার এক হয়ে গেলাম। যাওয়ার আগে নিলয় বলল, শুধু আমার একটা অনুরোধ রাখিস, ছেলে হলে নাম রাখবি নিলয়, আর মেয়ে হলে নীলিমা। তাহলেই আমি আমার সব হারানো ভুলে যাব আর অনেক অনেক খুশি হয়ে যাব। রাখবি তো? আমি বললাম, অবশ্যই। এখানে মনি আর রাতুলেরও বিয়ে হয়ে গেল। 5 মাস যেতেই রাফসান আমাকে তার বাসায় নিয়ে চলে গেল। আমি একটা মেয়ে বাবুর মা হলাম আর তার নাম রাখলাম নীলিমা। আসলে মা সত্যি বলেছিলেন, যখন ভবিষ্যতে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতে থাকে তখন দুঃখ আসে, কিন্তু এটা চিরকাল স্থায়ী থাকার জন্য আসে না। এটা আসে কারণে যেন আমরা আমাদের খুশিটাকে ভালোভাবে অনুভব করতে পারি আর তাকে খুব সুন্দরভাবে আমন্ত্রণ জানাতে পারি।